নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলায় রাজনীতির কথা। বন্ধুরা, রাজনীতি বলতে এখন এই মুহূর্তে তো বাংলাদেশই আমাদের কাছে বড় রাজনীতির জায়গা। ফলে বাংলাদেশেরই আরও একটি ভিডিও আপনাদের সামনে নিয়ে এলাম। বন্ধুরা, আপনারা হয়তো এরই মধ্যে জেনে গেছেন যে স্বামী চিন্ময় কৃষ্ণ প্রভুকে প্রায় 1 মাসের জন্য জেলে রাখার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রামের বাংলাদেশের আদালত। মানে বলতে গেলে ইউনূস সরকারেরই ইচ্ছে পূরণ করেছে চট্টগ্রামের আদালত। ইউনূস সরকারের যেটা পরিকল্পনা, সেই পরিকল্পনা অনুযায়ী কিন্তু স্বামী চিন্ময় কৃষ্ণ প্রভুর যে জামিনের মামলা, সেই মামলার শুনানি আগামী 2 জানুয়ারি পর্যন্ত পিছিয়ে দিয়েছে চট্টগ্রামের আদালত। মামলার শুনানি স্থগিত রেখেছে কারণ চিন্ময় কৃষ্ণ প্রভুর কোনো আইনজীবী আদালতে হাজির হতে পারেননি। খেয়াল করে দেখুন যে চিন্ময় কৃষ্ণ প্রভুর 51 জন আইনজীবী, সেই 51 জন আইনজীবীদের একজনও এদিন আদালতে হাজির হননি বা হাজির হতে পারেননি। আর কেন হাজির হননি? তার কারণ এই যে চিন্ময় কৃষ্ণ প্রভুর জামিনের মামলার শুনানি, সেই শুনানির ঠিক আগে কিন্তু চিন্ময় কৃষ্ণ প্রভুর এক আইনজীবীকে ধরে এমনভাবে মারা হয়েছে যে তিনি এখন হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। এমনকি যেসব আইনজীবী, মানে 51 জন আইনজীবীদের বাড়িতেও কিন্তু তলে তলে হামলা চালানো হয়েছে। তাদের যারা আত্মীয় পরিজন, তাদের হুমকি হুঁশিয়ারি দেওয়া হয়েছে এবং যথারীতি যেটা হওয়ার সেটাই হয়েছে যে এদিন চিন্ময় কৃষ্ণ প্রভুর চট্টগ্রাম আদালতে যে জামিনের শুনানির মামলা, সেই মামলাটির শুনানিই হয়নি, জামিন তো দূরের কথা। আর এই সুযোগে চট্টগ্রাম আদালত আগামী 2 জানুয়ারি পর্যন্ত মামলাটির শুনানি স্থগিত করে দিয়েছে। তো এই তো গেল খবর, কিন্তু কথা যেটা হচ্ছে যে এই যে চিন্ময় কৃষ্ণ প্রভুকে আগামী 2 জানুয়ারি পর্যন্ত জেলে রাখার বাংলাদেশের সিদ্ধান্ত, বলতে গেলে ইউনূস সরকারের সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তটা কি ঠিক? সেই সিদ্ধান্তটা কি বাংলাদেশের পক্ষে মঙ্গলজনক, বাংলাদেশের পক্ষে ভালো হবে, নাকি বাংলাদেশের জন্য এটা আসলে বাঁশ হবে? বাঁশ এই কারণেই বলছি, কেননা বাংলাদেশিরা যে হারে এখন লাফালাফি শুরু করেছে, ভারতের বিরুদ্ধে লড়াইয়ের জন্য তাদের চুলকানি শুরু হয়েছে, তাতে এই ভাষায় কথা না বললে হয়তো বাংলাদেশি যারা দর্শক, যারা অন্তত ভারতের সঙ্গে লড়াইয়ের জন্য মুখিয়ে আছেন, তাদের মাথায় ব্যাপারটা ঢোকানো যাবে না। তো এই যে চিন্ময় কৃষ্ণ প্রভুকে 1 মাসের জন্য জেলে রাখার সিদ্ধান্ত ইউনূস সরকারেরই বলুন কিংবা বাংলাদেশের চট্টগ্রাম আদালতের, সেই সিদ্ধান্তের ফলে কিন্তু কূটনৈতিক বিশ্লেষকরা যেটা বলছেন যে বাংলাদেশ আসলে নিজের জন্য একটা আছলা বাস কিন্তু নিয়ে নিল। আছলা বাস এই কারণেই নিয়ে নিল যে চিন্ময় কৃষ্ণ প্রভু যতদিন জেলে থাকবেন, এই ইস্যুটা যতদিন জলজ্যান্ত থাকবে, ততদিন শুধু বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিই নয়, বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতিই নয়, সারা বিশ্ব কিন্তু, সারা বিশ্বের হিন্দু সমাজ, বিশেষ করে ইসকনের যারা সন্ন্যাসী, ইসকনের যারা সাধু, তারা কিন্তু বাংলাদেশের উপরে চাপটা বাড়িয়ে রাখবেন, ইউনূস সরকারের কিন্তু নাকে দম করে রাখবেন। আর এই অবস্থায় দাঁড়িয়ে বলতে গেলে আজকে যদি মামলার শুনানিতে চিন্ময় কৃষ্ণ প্রভুর জামিনটা অন্তত হয়ে যেত, মামলা তো চলতো, মামলায় যেভাবে চিন্ময় কৃষ্ণ প্রভুকে ফাঁসানোর চেষ্টা চলছে সেই মামলাগুলি তো চলতো, কিন্তু জামিন দিয়ে দিলে অন্তত ব্যাপারটা কিছুটা হলেও পরিস্থিতি শান্ত হতো এবং ব্যাপারটা নিয়ে সারা বিশ্বে যে আলোচনা, যে বিতর্ক, সেই বিতর্কে কিছুটা হলেও হাওয়া দেওয়া বন্ধ হতো। কিন্তু ইউনূস সরকার, ওই যে কথাই বলে না যে শেয়ালের যখন মরণ আসে শেয়াল তখন শহরের দিকে ছুটে, ঠিক তেমনই ইউনূস সরকারকে যেটা দেখা গেল যে আগ বাড়িয়ে কিন্তু এই যে চিন্ময় কৃষ্ণ প্রভুর জামিনের মামলা, সেই মামলা কিন্তু ঝুলিয়ে রাখলো এবং সেই মামলা ঝুলিয়ে রাখার জন্য তার আইনজীবীরা যাতে আদালতে প্রবেশ করতে না পারে, হাজির থাকতে না পারে, তার জন্য সব রকমের চেষ্টা করলো এবং সব রকমের চেষ্টা করে সফলও হলো। এবং বাংলাদেশ এখানেই শুধু থেমে থাকছে না, বাংলাদেশের আইনজীবীরা এরই মধ্যে স্লোগান তুলতে শুরু করেছেন, দাবি তুলতে শুরু করেছেন যে চিন্ময় কৃষ্ণ প্রভুর বিরুদ্ধে শুধুমাত্র রাষ্ট্রদ্রোহের মামলা চালালে হবে না, হত্যারও মামলা যুক্ত করতে হবে। অর্থাৎ চিন্ময় কৃষ্ণ প্রভুকে আরও কি করে ফাঁসানো যায় সে নিয়ে কিন্তু বাংলাদেশি আইনজীবীদের একাংশ লাফালাফি শুরু করেছেন। এখন এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সবথেকে বড় যেটা মজার ব্যাপার হলো যে বাংলাদেশের টিভি চ্যানেলে, সংবাদ মাধ্যমগুলিতে যেসব টক শো এখন সন্ধেবেলায় হচ্ছে, সেই সব টক শোতে যেটা দেখা যাচ্ছে যে বাংলাদেশের সব বৃদ্ধরা বসে ভারতের বিরুদ্ধে যুদ্ধের পরিকল্পনা শুরু করেছেন।
যুদ্ধের পরিকল্পনা নিয়ে তারা আলোচনা শুরু করেছেন। বাচ্চাদের মতো করে তারাও স্বপ্ন দেখছেন যে ভারতের সঙ্গে যদি বাংলাদেশ যুদ্ধ করে, যুদ্ধ শুরু হয়ে যায় বাংলাদেশের, তাহলে বাংলাদেশের কি লাভ হবে, ভারতকে কোথায় কোথায় ধাক্কা দেওয়া হবে। এখন মজার যেটা কথা হলো যে স্বপ্ন দেখতে তো আর বাধা নেই, তো বাংলাদেশ সেটাই দেখতে শুরু করেছে। আর ইউনূস সরকারও চাইছে যে বাংলাদেশের মানুষ এই স্বপ্নটা দেখুক, কেননা বাংলাদেশের মানুষ যতদিন এই স্বপ্নটা দেখবে ততদিনই তো বাংলাদেশে ইউনূস সরকার থাকবে। সেখান থেকে হাসিনাকে তো তাড়ানো গেছে, কিন্তু যে বিএনপি ক্ষমতায় বসার স্বপ্ন দেখে ইউনূস সরকারের নেতাদের পাশে দাঁড়াচ্ছে, সমন্বয়কদের পাশে দাঁড়াচ্ছে, সেই বিএনপি নেত্রী খালেদা জিয়ারও বাংলাদেশের গদিতে বসার কিন্তু কোনো সম্ভাবনাই দেখা যাচ্ছে না। এই অবস্থায় দাঁড়িয়ে ইউনূস সরকারের যেটা পরিকল্পনা হলো যে যতদিন পর্যন্ত এই ভারত বিরোধিতার হাওয়া বাংলাদেশে চলবে ততদিন পর্যন্ত যে ইউনূস সরকার কিংবা সমন্বয়কদের যে সরকার, তত্ত্বাবধায়ক সরকার, সেই তত্ত্বাবধায়ক সরকারের কিন্তু কুর্সি সুনিশ্চিত থাকবে। ইউনূস কিন্তু বাংলাদেশের হর্তাকর্তা হয়ে ততদিনই ছড়ি ঘোরাতে পারবেন। ফলে এই যে বাংলাদেশিদের ভারতের সঙ্গে যুদ্ধ করার একটা স্বপ্ন, যুদ্ধে জয়ী হওয়ার একটা স্বপ্ন, ভারতকে ভেঙে টুকরো টুকরো করে দেওয়ার একটা স্বপ্ন, সেই স্বপ্নটাতে কিন্তু লাগাতার বাংলাদেশে সব পক্ষ থেকেই হাওয়া দেওয়ার চেষ্টা চলছে। কিন্তু বন্ধুরা, ব্যাপার যেটা হচ্ছে যে বাংলাদেশ যে স্বপ্নটা আজকে দেখছে, এই স্বপ্নই তো গত 70 বছর ধরে বাংলাদেশেরই বাপ মানে পাকিস্তান দেখেছিল। আর সেই পাকিস্তানের আজকে কি অবস্থা সেটা কিন্তু কারোরই অজানা নয়। আর সেই পাকিস্তানের মতো করেই কিন্তু এখন বাংলাদেশকে ভারতের বিরুদ্ধে লড়াই করার একটা স্বপ্নে মশগুল থাকতে দেখা যাচ্ছে। এবং সবথেকে বড় যেটার মজার কথা হলো যে বাংলাদেশিরা ভাবছে যে ভারতের সঙ্গে যদি যুদ্ধ হয় তাহলে তারা কিভাবে জয়ী হবে, তার যে রণকৌশল, তার যে ছক, সেই ছকের মধ্যে বাংলাদেশিরা ভাবছে যে ভারতের সঙ্গে যুদ্ধ শুরু হলে পাকিস্তান বাংলাদেশকে মদত করবে। আর শুধুমাত্র পাকিস্তান নয়, তারা আরও বড় করে স্বপ্নটা দেখছে যে ভারতের সঙ্গে লড়াই শুরু হলে বাংলাদেশকে সাহায্য করার জন্য চীন এগিয়ে আসবে। আর এই যে চীন, সেই চীনের শক্তিকে ব্যবহার করেই বাংলাদেশ ভারতকে 2 টুকরো 3 টুকরো করে দেবে। অন্তত ভারতের যে চিকেন নেক, যে 7 সিস্টার্স রাজ্যগুলো, সেই রাজ্যগুলোকে অন্তত দখল করে নিতে পারবে, এমনই একটা স্বপ্ন বাংলাদেশিরা, বাংলাদেশের মৌলবাদীরা দেখতে শুরু করেছেন। এখন এই যে বাংলাদেশিদের স্বপ্ন, এই স্বপ্নের না আছে মাথা, না আছে পা, আছে শুধুমাত্র একটা লম্বা লেজ। কেননা যে চীনের ভরসায় বাংলাদেশ ভারতকে 2 টুকরো করার কথা ভাবছে, রীতিমতো নাচন কোদন শুরু করেছে। সেই চীন পাকিস্তান যখন ভারতের কাছে পড়ে পড়ে মার খাচ্ছিল, কেলানি খাচ্ছিল, সেই সময় কিন্তু পাকিস্তানের হয়ে একটি কথাও বলেনি। পাকিস্তানের হয়ে কিন্তু এতটুকু কোনো সাহায্যের হাত বাড়িয়ে দেয়নি। আজও কিন্তু যে পরিস্থিতি পাকিস্তানের, তাতে পাকিস্তান বারবার চীনকে নিজের বাপ বললেও চীন কিন্তু আজও পাকিস্তানকে নিজের ছেলে বলে মেনে নেয়নি। অন্তত অবৈধ সন্তানটুকুরও মর্যাদা আজ পর্যন্ত পাকিস্তানকে চীন দেয়নি। আর সেই চীনেরই ভরসাতে এখন বাংলাদেশ লাফালাফি শুরু করেছে যে ভারতের সঙ্গে যুদ্ধ শুরু হলে বাংলাদেশ তো একার ভারতের সঙ্গে লড়ে পারবে না। ফলে চীন তাদের মদত যোগাবে, চীন তাদের হয়ে লড়াইয়ে নামবে। আর এই স্বপ্নেই মশগুল হয়ে বাংলাদেশিরা এখন ভারত জয়ের পরিকল্পনা করছে, ভারত জয়ের স্বপ্ন দেখছে। আর সেই ভারত জয়ের স্বপ্নে চিন্ময় কৃষ্ণ প্রভুর মতো লোকেদের কোনো গুনতির মধ্যেই বাংলাদেশের মানুষ কিংবা বাংলাদেশের ইউনূস সরকার আনতে চাইছে না। ফলে এই চিন্ময় কৃষ্ণ প্রভুর মতো হিন্দু সন্ন্যাসীদের জেলে রাখতেও কিন্তু বাংলাদেশের ইউনূস সরকার পিছপা হচ্ছে না। কিন্তু বাংলাদেশিদের কে বোঝাবে যে চীনের ভরসায় বাংলাদেশ আজকে ভারতের সঙ্গে যুদ্ধের স্বপ্ন দেখছে, সেই চীনের সঙ্গে ইউনূসকে বাংলাদেশের মসনদে যে বসিয়ে রেখেছে, সেই আমেরিকার কিন্তু সাপে নেউলে সম্পর্ক রয়েছে। অর্থাৎ বাংলাদেশিদের যেটা স্বপ্ন যে তারা এতটাই গুরুত্বপূর্ণ যে তাদের জন্য একেবারে চীন এবং আমেরিকা মানে শি জিনপিং এবং ট্রাম্প দুজনেই হাতে হাত মিলিয়ে একে অপরকে জড়িয়ে ধরবে। আর এখানেই কূটনৈতিক বিশ্লেষকরা যেটা বলছেন যে বাংলাদেশিদের এই যে চীনের ভরসায় গাছের মগডালে চড়ে বসা, তাতে তারা মইয়ের কোনো ভূমিকাই দেখতে পাচ্ছে না। আরে ভাই, ভারত যদি তোদের প্রথম দিন থেকেই পাশে না দাঁড়াতো,
তাহলে আজকে তোদের জন্মও হতো না, এত বড় লেজও হতো না। আজকে ভারত সাহায্য করেছে, পাশে দাঁড়িয়েছে বলেই কিন্তু বাংলাদেশের অর্থনীতি একটা জায়গায় পৌঁছেছে, বাংলাদেশ কিন্তু অনেক উন্নতি করতে পেরেছে। কিন্তু ওই যে কথাই বলে না যে যার জন্য করি সেই বলে কিনা চোর, তো সেটাই কিন্তু আজকে বাংলাদেশ ভারতকে বলতে চাইছে। ভারতের যে ভূমিকা বাংলাদেশের উন্নয়নে, অর্থনীতিতে, সেই ভূমিকার কোনো কৃতিত্ব কিন্তু বাংলাদেশ ভারতকে দিতে চাইছে না। এবং শুধু তাই নয়, আজকে যে পাতে বাংলাদেশিরা খাচ্ছে সেই পাতটাই কিন্তু ছেঁদা করতে বসে পড়েছে। এখন বাংলাদেশিদের এই যে গলাবাজি, এই যে ভারত জয়ের স্বপ্ন, এই স্বপ্নে কোনো বাধা পড়ছে না। তার কারণ ভারতের তরফ থেকে, ভারতের নরেন্দ্র মোদী সরকারের তরফ থেকে বাংলাদেশের বিরুদ্ধে এখনো পর্যন্ত তেমন কোনো পদক্ষেপের কথা সরকারিভাবে ঘোষণা করা হচ্ছে না। শুধু এই চিন্ময় কৃষ্ণ প্রভুর যে গ্রেফতারি, সেই গ্রেফতারি নিয়ে ভারত সরকারের তরফ থেকে, ভারতের বিদেশ মন্ত্রকের তরফে একটি বিবৃতি জারি করে চিন্তার কথা বলা হয়েছিল। আর তাতেই বাংলাদেশিরা এই বলে চিৎকার শুরু করে দিয়েছে যে ভারত নাকি তাদের মারতে চাইছে, ভারত নাকি তাদের ধরে ধরে কেলাতে চাইছে, ভারত নাকি বাংলাদেশ দখল করতে চাইছে। আর সেই বাংলাদেশ দখল করার জন্যই নাকি ইসকনকে দিয়ে কাজে লাগাচ্ছে, ইসকনের সাধু এই চিন্ময় কৃষ্ণ প্রভুদের মতো লোকেদের নাকি কাজে লাগাচ্ছে। আরে বোকা, পাগলেও নিজের ভালোর কথা চিন্তা করে, ভালোর কথা বোঝে। কিন্তু বাংলাদেশ এমন পাগল হয়ে গেছে, বাংলাদেশের মৌলবাদীরা এমন পাগল হয়ে গেছেন যে তাদের এখন ভারত ভাঙতে হবে, নাওয়া খাওয়া ছেড়ে ভারতকে বাংলাদেশের ক্ষমতা দেখাতে হবে, এটাই একমাত্র যেন কাজ হয়ে গেছে। তাতে আলু পেঁয়াজের দাম যাই হোক না কেন, বাংলাদেশের মানুষ না খেয়ে থাকুন না কেন, তাদের ভারতের বিরুদ্ধে লড়াই করতে হবে। ঠিক যেমনটা কিছুদিন আগে, কয়েক বছর আগে পাকিস্তানের মৌলবাদীদের ক্ষেত্রে দেখা গেছিল, ঠিক একই ছায়া, একই জিনিস কিন্তু এখন বাংলাদেশের মৌলবাদীদের ক্ষেত্রেও দেখা যাচ্ছে। কিন্তু কূটনৈতিক বিশ্লেষকরা যেটা বলছেন যে ভারত যদি সত্যি সত্যি বাংলাদেশের বিরুদ্ধে কোনো পদক্ষেপ করতে শুরু করে, যুদ্ধের কথা বাদই দিলাম, সেনাবাহিনী পাঠানোর কথা বাদই দিলাম, শুধুমাত্র আমদানি রফতানি যদি বন্ধ করে দেয়, ব্যবসা বাণিজ্য যদি বন্ধ করে দেয়, তাহলেই কিন্তু বাংলাদেশের তরপানি, দাপাদাপি সব কিন্তু ঠান্ডা হয়ে যাবে। কেননা আর যাই হোক, খালি পেটে কিন্তু বেশিক্ষণ ঘুমানো যাবে না, আর না ঘুমোলে স্বপ্নও কিন্তু দেখা যাবে না। আর এই কারণেই শুভেন্দু অধিকারীর মতো বিজেপি নেতারা কিন্তু বাংলাদেশকে হাতে না মেরে ভাতে মারার কথা বলতে শুরু করেছেন। বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের বাঁচাতে, চিন্ময় কৃষ্ণ প্রভুর মতো সন্ন্যাসীদের বাঁচাতে কিন্তু মোদী সরকারকে ব্যবসা বাণিজ্য বন্ধ করার একটা আর্জি জানিয়ে বসে আছেন। এখন বন্ধুরা, আপনারা কি বলবেন? আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।